স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা স্যামসাং বা অ্যান্ড্রয়েডের ইমিডিয়েট কিং বলতে পারেন। এই ফোনটা আজ থেকে প্রায় 15 মাস আগে লঞ্চ হয়েছিল এবং এখনও মার্কেটে কিন্তু মোটামুটি ভালোভাবে এটা কাঁপিয়ে বেড়াচ্ছে এবং এটা কিন্তু প্রিয়ন মার্কেটে কিনতে গেলে এখন প্রায় 80 বা 83 হাজার টাকা এরকম, এবং নতুন যদি আপনি কিনতে চান তাহলে আরও 10,000 টাকা বেশি, অর্থাৎ 90-93 হাজার টাকা আপনি পেতে পারেন। আবার এটার ভেরিয়েন্ট হিসাবে বিভিন্ন র্যাম রোম বেশি হিসেবে কিন্তু আরও দাম বেশি হতে পারে। তবে এখন 2024 সালে এসে এই ফোনটা কেনা যুক্তিযুক্ত হবে কিনা, কারণ এখন কিন্তু S24 আলট্রাও রিলিজ হয়ে গেছে এবং সেটাও মার্কেটে মোটামুটি ভালোভাবেই কাঁপাচ্ছে, এবং সেটা এটার থেকে যদি আপনি কিনতে চান তাহলে আরও 15-20 হাজার টাকা বেশি লাগবে। সো 10-15 টাকা সেভ করে আপনি এখন আসলে S23 আলট্রা কিনবেন কিনা বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন যদি ফোন না কেনেন, এক্সচেঞ্জও না করতে চান, তাহলে তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে যদি কোনো অফার দেয় সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। সো প্রথমে কথা বলতে চাই স্যামসাং গ্যালাক্সি S23 ডিজাইন নিয়ে এবং এটার ডিসপ্লে নিয়ে, কারণ এই ডিজাইন এবং ডিসপ্লেটা এই ফোনটার অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা বিশেষত্ব। কারণ এটার ফ্রন্টে আপনি যে 6.8 ইঞ্চির একটা ম্যাসিভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে এবং এটা LTPO 2.0 ভার্সনের, অর্থাৎ এইটা 1 হার্টস থেকে শুরু করে 120 হার্টস পর্যন্ত রিফ্রেশ রেট যেতে পারে এটার প্রয়োজন অনুসারে। সো এটা ভেরি এফিশিয়েন্ট একটা ডিসপ্লে এবং এইটার যে ব্রাইটনেস আছে ডে লাইটে ইউজ করতে গেলে একদম ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার প্রবলেম হবে না, এবং এটা ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এটার যে ভিউইং এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন ইন্ডাস্ট্রির একটা বেস্ট এক্সপিরিয়েন্স, এর থেকে ভালো অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো কোম্পানির ফোনে আপনি পাচ্ছেন না ডিসপ্লে ফর শিওর। এবং এটা হালকা একটু কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ফোনটা লিটারেলি একটা ইউনিবডি ফোন মনে হয়, তবে এটা নিচের দিকে হালকা একটু বিগার চিন রয়েছে, যেটা আপনি এখনকার সময় একদম প্রিমিয়াম ফোনগুলোতে যে ব্যাপারগুলো থাকে যে সিমেট্রিক ডিজাইন, সেই জিনিসটা কিন্তু এখানে নাই। সেটা 2024 সালে এসে এটা একটু মানিয়ে নিতে হচ্ছে। তবে এটা মাথায় রাখতে হবে, কারণ কি এটা কিন্তু প্রায় 1 লাখ টাকা দামের একটা ফোন। সো 1 লাখ টাকা দিয়ে যখন আপনি একটা পারচেস করবেন সেটা একদম কোনো জায়গায় স্যাক্রিফাইস থাকলে কিন্তু চলবে না। তবে ফ্রন্ট দিক থেকে দেখলে এইখানে একটু আপনার কাছে স্যাক্রিফাইস করতে হচ্ছে এই জায়গাটা। তাছাড়া উপর দিকে কিন্তু একদম পুরো ন্যারো একটা বেজেল রয়েছে এবং ছোট্ট একটা ক্যামেরা কাট আউট এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। এটার এক্সপিরিয়েন্স কেমন সেটা ডেফিনেটলি ক্যামেরা সেকশনে বলতেছি, এবং এখানে কিন্তু ফেস আনলকও কাজ করে। তবে এটা দেখেছি প্রপার লাইট ছাড়া এটা ভালোভাবে কাজ করে না। কিন্তু ডিসপ্লের নিচের সেকশনে এখানে আপনি একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, এটা একদম ফাস্ট অ্যাকুরেটলি কাজ করে। আমি এটা অনেক আগেও বলেছি যে অ্যান্ড্রয়েডের বেস্ট সিকিউরিটি সিস্টেম যদি আপনি পেতে চান তাহলে আপনি এই স্যামসাং গ্যালাক্সি বা স্যামসাংয়ের যে কোনো আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন, দেখবেন যে এটা আপনার কাছে ভালো লাগবে এবং অ্যাকুরেটলি কাজ করে। এবং এইটা যে পজিশন আছে বড় ফোন হওয়ার পরেও এটা একটা মোটামুটি কমফোর্টেবল জায়গায়। এবং এই যে টোটাল ডিসপ্লেটা রয়েছে এইটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ফোনটা কিনতে গেলে আপনাকে ডেফিনেটলি কভার, কেসিং বা গ্লাস প্রোটেক্টর যাই হোক ইউজ করতে হবে, কারণ যাই হোক না কেন, যে কোনো ভার্সনেরই গ্লাস হোক না কেন, পড়ে গেলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এগুলোতে স্ক্র্যাচ একটু কম পড়ে। তাছাড়া আসলে আপনাকে এটা প্রোটেকশনের জন্য কেসিং ব্যবহার করতেই হবে। এবং এই যে ফোনটার ব্যাক সাইডে আপনি দেখতে পাচ্ছেন একটা ম্যাট ফিনিশ ফ্রস্টেড গ্লাস। এটা কিন্তু গ্লাসের মতো দেখতে মনে হয় না, তবে এটা একটা গ্লাস ফ্রস্টেড এবং এইটাও কিন্তু ভিক্টাস 2। তাছাড়া এখানে যে আপনি ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন টোটাল মিলে 5টা। এখানে উপরে যে ক্যামেরা সেটা কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর 12 মেগাপিক্সেলের। তাছাড়া 200 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর দেখতে পাচ্ছেন যে এই সেন্সরটা, এবং এইটার যে সাইডে এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 70 mm এর একটা ফোকাল লেন্থ 10 মেগাপিক্সেলের একটা সেন্সর। তাছাড়া এইটার একদম নিচে যে ক্যামেরা সেন্সরটা দেখতে পাচ্ছেন আপনি, এটা 10x এর 230 mm এর একটা ফোকাল লেন্থ 10 মেগাপিক্সেলের সেন্সর। এবং উপরে যে ক্যামেরা সেন্সরের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইডার সেন্সর বা আপনি টাইম অফ ফ্লাইট সেন্সর বলতে পারেন। এটা পোর্ট্রেট তোলার জন্য কাজে দেয়। তাছাড়া এখানে একটা ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন এবং টোটাল ব্যাগটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখা যাচ্ছে এবং এখানে স্যামসাং তারপর IMEI নাম্বার লেখা আছে। ওভারঅল এটা দেখতে কিন্তু সুপার ইউনিক একটা ডিজাইন এবং খুবই ভালো একটা ডিজাইন বলতে পারেন অ্যান্ড্রয়েডের ফোনের ক্ষেত্রে। স্যামসাংয়ের ক্ষেত্রে এটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন এবং এইটা কিন্তু S22 থেকে শুরু করে 23 এবং S24-এও কিন্তু এই ডিজাইনটা ক্যারি করতেছে। সো এইটা এখনকার সময়ে এসেও আপনার কাছে পুরাতন মনে হবে না। তাছাড়া ফোনটার যদি আমি সাইড বাই সাইড দেখাই, দেখেন এই যে টোটাল ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্মর অ্যালুমিনিয়াম, অর্থাৎ ভালো একটা অ্যালুমিনিয়াম, এবং এটা পড়ে গেলে খুব সহজে দাগ টাগ পড়বে না। তবে এই ডান সাইডে উপরে আপনি এখানে ভলিউম বাটন উপরে দেখতে পাচ্ছেন, নিচে পাওয়ার বাটন, এবং স্যামসাংয়ের কিন্তু এটাই ডিজাইন। এবং নিচের দিকে দেখলে এখানে আপনি একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। এবং এখানে একটা স্পিকার রয়েছে, সাথে সিম স্লট রয়েছে। এটাতে
ডুয়াল ফিজিক্যাল সিম ই সিম সাপোর্ট করে, কোনো কোনো ভ্যারিয়েন্টে দেখা যায় যে একটা ফিজিক্যাল সিম। সো ওভারঅল আপনি এটাতে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন এবং এইটার যে স্টিরিও স্পিকার একদম সুপার, খুবই লাউড সাউন্ড প্রডিউস করে, কারণ এটা একটা বড় ফোন, বড় স্পিকার। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে প্যারা হবে না, এটা একটা ফ্ল্যাগশিপ ফোন এবং ফ্ল্যাগশিপ লেভেলের সাউন্ড কোয়ালিটি এটার মাধ্যমে পাচ্ছেন, সেটা নিয়ে আসলে কোনো প্যারা নাই। এবং এইটার সাইডে কিন্তু আপনি এখানে একটা স্টাইলাস দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আসলে আমার কাছে পার্সোনালি অত বেশি ইউজফুল মনে হয় না। এটা দিয়ে অনেক কিছুই করা সম্ভব হয়, চাইলে আর্ট করা যায়, লেখালেখি করা যায়, অনেক কিছু করা যায়। তবে অনেকের কাছে এটা আসলে ইউজফুল মনে হতে পারে, এটা দিয়ে আবার চাইলে রিমোটলি আপনি সেলফিও তুলতে পারবেন। তবে আমার কাছে পার্সোনালি এটা ইউজফুল মনে না হলেও এটা কিন্তু একটা মানে S23 সিরিজের বা আলট্রা সিরিজের ফোনের একটা ইউনিক একটা ফিচার, এটা কিন্তু অনেকে এনজয় করে। তাছাড়া ফোনটা যদি বাম সাইডে দেখেন, এখানে আসলে কিছুই নাই, ভেরি ক্লিন একটা লুক রয়েছে, উপরের দিকেও ক্লিন। সো ওভারঅল প্রিটি ক্লিন এবং সলিড বিল কোয়ালিটির একটা ফোন। এটা যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এটা একটা বাল্কি ফোন, মানে এই ফোনটার ওজন প্রায় 250 গ্রাম, অর্থাৎ টু বি এক্স্যাক্ট 234 গ্রামের একটা ফোন। এই ফোনটা হাতের মধ্যে ধরেও আসলে খুব বেশি কমফোর্টেবল লাগে না। তার কারণ হচ্ছে এই নিচের এই কর্নারটার কারণে। দেখেন আপনি যদি এইভাবে ফোনটা ধরেন, আপনার কাছে মনে হবে যে হাতের মধ্যে খুব ধারালো বেঁধে আছে। তবে এই ফোনটা প্রথমে ব্যবহার করতে গেলে বেশ বড় মনে হয়, তবে কয়েকদিন ব্যবহার করার পরে দেখা যায় যে এটা আসলে ইউজ হয়ে যেতে হয়। আমি নিজেও এর আগে S22 আলট্রাও যখন ব্যবহার করেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল তো অনেক বড়, বাট কয়েকদিন পরে ইউজ করলে, মানে কয়েকদিন ইউজ করতে থাকলে দেখা যায় যে এটা ভালো লাগে। বাট স্টিল মনে রাখবেন এটা একটা বিগার ফোন, বড় বাল্কি একটা ফোন। যারা আসলে বড় ফোন পছন্দ করেন, যাদের হাত একটু বড় সাইজের, তারাই কিন্তু এই ফোনটা ব্যবহার করবেন, কারণ এটাতে ব্যবহার করতে গেলে কেসিং ব্যবহার করতে হবে এবং কেসিং ব্যবহার করলে জিনিসটা আরও একটু বড় হয়ে যাবে। সো ডিজাইন ওয়াইজ আসলে মানে কোনো প্রকার কমপ্লেন না থাকলেও এই কমপ্লেনটা এখানে আছে, সেটা হচ্ছে যে একটু হেভি ফোন, একটু বাল্কি ফোন মনে হয়। এবং S24 সিরিজে এসে কিন্তু এই জিনিসটা খানিকটা কমেছে। এবং আমি যেটা বলতেছিলাম যে ভিডিও শুরুতে, যে এই সময় এসে S24 কিনবেন কিনা, কারণ দেখেন আমি S22 আলট্রা ব্যবহার করেছি, S23 আলট্রা ব্যবহার করেছি এবং সাইড বাই সাইড S24 আলট্রাও দেখেছি। তো S24 আলট্রাটা হাতে নেওয়ার পরে এটার থেকে ওইটা অনেক লাইট মনে হয়, হাতের মধ্যে ধরে খুব মজা পাওয়া যায়। যদিও ওইটার এই কর্নারগুলো এখনও শার্প রয়েছে, বাট স্টিল ওইটা দৌড়ে অত বেশি বাল্কি মনে হয় না, বিকজ ওইটার ওয়েট অনেক কম লাগে। সো সেই দিক থেকে এইটা আসলে স্টিল বাল্কি ফিল দেয়। তাছাড়া এটার পারফরমেন্সের কথা বলি, যদি দেখেন এইটাতে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এইটা ডেডিকেটেড ফর স্যামসাং গ্যালাক্সি। এবং এইটা গ্যালাক্সি ডেডিকেটেড বা গ্যালাক্সি বলার কারণ হচ্ছে ওইটা একটু ওভারক্লক প্রসেসর, সামান্য একটু ক্লক স্পিড বাড়ানো। সো ওইটা আসলে মানে খুব বেশি মেজর কিছু না, বাট স্টিল যে প্রসেসরটা এটাতে ব্যবহার করা হয়েছে এটা খুবই ইফিশিয়েন্ট একটা প্রসেসর, সেটা পারফরমেন্স ওয়াইজ ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন। তবে স্টিল পারফরমেন্সের জন্য যে আপনাকে S22 আলট্রা থেকে এখানে আসতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়। তবে এইটার যে ডিসপ্লে, যে প্রসেসর, সাথে এটাতে 12 GB র্যাম রয়েছে, সেটার সাথে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। এবং এটা যে স্টোরেজ, সেটা কিন্তু UFS 4.0, সো সুপার ফাস্ট স্টোরেজ রয়েছে। ওভারঅল এটা যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্বিনেশন থাকার কারণে একদম স্মুথলি চলে। আপনি অ্যাপস ওপেন করেন, ক্লোজ করেন, কোনো প্রকার প্যারা এই ফোনটাতে হচ্ছে না এবং মনে হবে যে ফোনটাতে কোনো প্রকার আসলে প্রেশার হচ্ছে না, এত সুন্দর চলে। এবং One UI এত সুন্দর অপটিমাইজ, যেটা হচ্ছে যে আমি মনে হয় এর আগে অনেকবার বলেছি যে আপনি যদি অ্যান্ড্রয়েডের একটা বেস্ট এক্সপিরিয়েন্স পেতে চান স্টক অ্যান্ড্রয়েড ছাড়া, তাহলে আপনি One UI ইউজ করতে পারেন। এটাতে আপনি মজা পাবেন ফর শিওর। এবং এটাতে অনেক কাস্টমাইজেশন এবং ফিচারগুলো কিন্তু রয়েছে এবং এখন কিন্তু AI সংক্রান্ত অনেক ফাংশন এটাতে অ্যাড হয়েছে। সেটা খুব বেশি ইম্প্যাক্টফুল না। আমি দেখেছি সার্কেল টু সার্চ, যেটা সবাই কম বেশি ওইটা নিয়ে লাফালাফি করে, বাট আমি দেখেছি ওইটা আসলে অত বেশি ইউজফুল না। এবং এই জিনিসটা আমি পিক্সেলেও অনেক আগে ব্যবহার করে ফেলেছি এবং এইটা লিটারেলি আমাদের ডে টু ডে লাইফে ইউজের ক্ষেত্রে অত বেশি কাজে দেয় না। তবে পিকচার এডিটিংয়ের ক্ষেত্রে AI জেনারেটিভ যেসব ফিচারগুলো আছে সেগুলো কাজে দেয়, সেগুলো আসলে এডিট করতে গেলে মোটামুটি কিছু সিনারিওতে দেখা যায় যে অনেক হেল্পফুল হয়। তবে সেটা এটাতে ব্যবহার করলে অনেক স্লো লাগে। আমি দেখেছি যে AI সংক্রান্ত যেসব জেনারেটিভ মানে ফটো এডিট করতে গেলে অনেক স্লো মনে হয়, অনেক সময় লাগে। তাছাড়া পারফরমেন্সের ক্ষেত্রে আসলে যে কোনো প্রকার গেমিং করতে চাইলেও, লং সেশন গেমিং করতে চাইলেও আপনি করতে পারবেন। এইটা ফোনটা নিয়ে আসলে পারফরমেন্স ক্ষেত্রে আপনাকে কোনো প্যারা খেতে হবে না ফর শিওর। তারপরে যদি আসি এটার ক্যামেরা সেকশনে, দেখেন এইটাতে সব সেন্সর আছে। আপনি আলট্রা ওয়াইড চান, মেইন সেন্সর চান, টেলিফোটো লেন্স আর মিডিয়াম ফোকাল লেন্স সবই এখানে আছে। মানে এই ফোনটা ব্যবহার করতে গেলে ক্যামেরা সেকশনে আপনি এত ভালো এক্সপিরিয়েন্স পাবেন। কারণ কি, এর আগে আমি বলেছি যে স্যামসাং কিন্তু সবসময় খুব ভালো ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, পিকচারগুলো একটু ভাইব্রেন্ট, একটু ভিভিড তোলে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি থাকে। সেই জিনিসটা এখানে খুব ভালোভাবেই কিন্তু আপনি লক্ষণীয় হবে, মানে পাবেন আর কি। যদি আপনি আলট্রা ওয়াইড দিয়ে ছবি তোলেন বা মেইন সেন্সর দিয়ে, বা আপনি যদি এই টেলিফোটো লেন্স 70mm দিয়ে তোলেন, বা আপনি 10x জুম করা ছবি দিয়ে তোলেন, তাহলে দেখা যায় যে সব সিনারিওতেই
আপনি ভালো ছবি পাবেন। আপনি লো লাইটে ছবি তোলেন, একদম লিটারেলি সেখানে লাইট নাই, তারপর এটা দিয়ে ছবি তোলেন, দেখবেন যে কেমনে জানি এটা লাইট দিয়ে প্রসেস করে একদম ফকফকা ছবি দিচ্ছে। অর্থাৎ এই ফোনটা যদি আপনার কাছে থাকে, আপনি যে কোনো জুমিং ক্যাপাবিলিটি এটাতে আছে, 100x পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন জুম করে। বাট আমি দেখেছি 100x আসলে ওই অর্থে ইউজেবল না, বাট সার্টেন সিনারিওতে কোনো কিছু হয়তো জুম করে দেখতে চাইলে দেখতে পারেন। তবে এটা 30x-এ কিন্তু খুব সুন্দর ইউজেবল ইমেজ এটার মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে এই ফোনটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার যে কোনো লাইটিং কন্ডিশন, যে কোনো ডায়নামিক রেঞ্জ, হাই এক্সপোজার, লো লাইট, যে কোনো কন্ডিশনে আপনি একদম ওয়েল এক্সপোজ পিকচার পাবেন। এবং এইটার যে কোনো ফোকাল লেন্থ, অর্থাৎ সাবজেক্ট অনেক দূরে আছে, নো প্রবলেম, আপনি জুম করে ছবি তুলতে পারবেন। একদম কাছে আছে, নো প্রবলেম, আপনি আলট্রা ওয়াইড দিয়ে ছবি তুলতে পারবেন, ম্যাক্রো দিয়ে তুলতে পারবেন। অর্থাৎ কোনো প্রকার মানে হ্যাসেল এই ফোনটাতে আপনাকে পেতে হবে না ছবি তুলতে গেলে। আপনি এটা ফটোগ্রাফির জন্য একদম কমপ্লিট প্যাকেজ। এই মুহূর্তে দিয়ে এই ফোনটা ব্যবহার করেন বা আপনি কেনেন, তাহলে আপনাকে অন্য ফোনে লুক আপ করতে হবে না। এইটার যে ক্যাপাবিলিটি আছে সেটা দিয়ে আপনাকে স্যাটিসফাই করতে পারবে, এবং কোনো সময় আপনার আসলে অভাববোধটা হবে না যে যদি আমার ফোনটা আরেকটু ভালো হইতো, এই জায়গায় আসলে আরেকটু ছবি ভালো তুলতে পারতো। স্টিল শোনেন, ভালোর কিন্তু কোনো শেষ নাই, বাট স্টিল এই ফোনটা যদি ব্যবহার করেন, আই বিলিভ আরও 4-5 বছরও এই ক্যামেরা সেট আপ নিয়ে আপনাকে কোনো প্যারা হতে হবে না। এবং আরও কিন্তু লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, সো সফটওয়্যার আসলে ক্যামেরাগুলো আরও একটু বেশি অপটিমাইজ হবে। সো ফটোগ্রাফি সেকশনে কোনো প্রকার প্যারা এই ফোনটাতে হবে না। এক্সট্রা জুমিং ক্যাপাবিলিটি, আপনি ক্লোজ, পোর্ট্রেট সব সিনারিওতে আসলে ভালো ছবি তুলতে পারবেন। এবং পোর্ট্রেটের জন্য কিন্তু আরও বেশি একটা এক্সপিরিয়েন্স ভালো পাচ্ছেন। তার কারণ কি, ডেডিকেটেড যে 70mm ফোকাল লেন্থ রয়েছে, সো 3x-এ খুব সুন্দর টাইট ফোকাল লেন্থে ছবি পাচ্ছেন। আবার 200 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে সেটা দিয়ে 2x-এ ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন, আবার 1x-এও তুলতে পারছেন। অর্থাৎ 3টা ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন, ওয়াইড, মিডিয়াম এবং টাইট ফোকাল লেন্থ। সো ফোকাল লেন্থ এত বেশি থাকার কারণে যেটা হচ্ছে, আপনি যদি পোর্ট্রেট ছবিও তুলতে চান, সাবজেক্ট আপনার কাছে আছে, নো প্রবলেম, আপনাকে দূরে যাওয়া লাগবে না, আপনি কাছে দাঁড়িয়েই আলট্রা ওয়াইড দিয়ে আপনি ওয়াইড সেন্সরটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন। আবার দূরে আছে, নো প্রবলেম, 3x-এ আপনি কাছে নিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন। তবে আমি দেখেছি যে একদম যদি লো লাইট হয় সেক্ষেত্রে পোর্ট্রেট তুললে একটু বেশি নয়েজ গেইন করে। তবে মোটামুটি একটু লাইট যদি থাকে আর ডে লাইট যদি থাকে, তাহলে 2x-এ 3x-এ মাইন্ড ব্লোয়িং পোর্ট্রেট পাবেন। তবে পোর্ট্রেট একটা মাইনার প্রবলেম আমি দেখেছি, অনেক ক্ষেত্রে আমি দেখলাম যে ফেসটাকে একটু ডার্ক করে ফেলে, অর্থাৎ একটু ব্ল্যাক করে ফেলে। তবে সেটা এডিট করে ঠিক করে নেওয়া যায়। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়তো বা সফটওয়্যার আপডেট এসেও ঠিক করে ফেলতে পারে। আর যদি নাও আসে, নো প্রবলেম, আপনি একটু এক্সপোজার বাড়িয়ে নিলে কিন্তু এটা ঠিক করে ফেলা যায়। সো এইটা পোর্ট্রেটের জন্যও আসলে একটা কমপ্লিট প্যাকেজ। যেসব ছবি আপনারা দেখতে পাচ্ছেন লিটারেলি ডিএসএলআরের মতো, মানে দেখলে বোঝার উপায় নাই যে এটা আসলে ডিএসএলআর না। আপনি জুম করলে দেখবেন যে একদম সুন্দর ডিটেইল এটার মাধ্যমে পাবেন। তাছাড়া যদি এইটার সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন S22 আলট্রাতে কিন্তু 40 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ছিল, এখানে মাত্র 12 মেগাপিক্সেলের। বাট স্টিল এইটা দিয়ে S22 আলট্রার মতোই বা তার থেকে বেস্ট সেলফির এক্সপিরিয়েন্স পাবেন। S22 আলট্রারও ফটোগ্রাফিস কিন্তু খুবই ভালো। S23 আলট্রা যে S22 থেকে যে খুব বেশি ভালো তা কিন্তু নয়। অর্থাৎ আপনার যদি S22 আলট্রা এখন থাকে, তাহলে S23 আলট্রাতে আসার কোনো দরকার নেই। স্টিল এইটার যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়ে খুব শার্প ইমেজ পাবেন। একটু আলট্রা ওয়াইড ভিউ, একটু জুম করে ভিউ, সেটা পোর্ট্রেট সেলফি হোক, নর্মাল সেলফি হোক, একদম লো লাইটে ঘুটঘুটে অন্ধকারে হলেও এটা খুব প্রপার লাইট দিয়ে ছবি তুলতে পারবে। কারণ এটা ডিসপ্লেটা একটু ফ্ল্যাশের মতো হয়ে এত সুন্দরভাবে এটা ছবি দেয়, মানে আমি একদম লিটারলি চোখে দেখা যায় না এরকম ডার্কেস্ট সেলফি তুলে দেখেছি। সেই সেলফিটাও এটা ডিসপ্লেটার আলো দিয়ে এত সুন্দর শার্প এবং প্রসেসিং মাধ্যমে ছবি দেয়, সেটা একদম মাইন্ড ব্লোয়িং। তবে এই ফোনটা ব্যবহার করতে যে প্যারাটা আমি খেয়েছি সেটা হচ্ছে, আমি আইফোন ব্যবহার করলে এই জিনিসটা আমি খুব মজা পাই। সেটা হচ্ছে আইফোন আপনি ছবি তোলেন, ইনস্ট্যান্ট ওটা দেখার জন্য রেডি হয়ে যাবে, মানে আপনি মানে ব্লিঙ্ক সেকেন্ডের মধ্যেই ওটা প্রসেসড হয়ে যায়। তবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে জিনিসটা দেখি যে ছবি তোলেন, সে যত দামিই ফোন হোক না কেন, ছবি তুললে ওটা প্রসেসড হইতে সময় লাগে। পিক্সেলেও অনেক লেট হয়, ছবি তোলার পর ওটা প্রসেসড হইতে সময় লাগে। এবং S23 আলট্রাতেও ছবি তোলার পরে এইটা অনেক সময় নিয়ে প্রসেসড হয়ে তারপরে দেখায়। তবে প্রসেসড হওয়ার পরে ছবিটা কিন্তু অনেক ভালো লাগে। ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, দেখেন এইটার সব সেন্সর দিয়ে আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন, পোর্ট্রেট ভিডিও সব কিছু করতে পারবেন। ভিডিও স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এইটা হলো স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার ভিডিও দেখতে পাচ্ছেন। এখন আমি আলট্রা ওয়াইডের যে সেন্সরটা আছে সেটা দিয়ে ভিডিও করতেছি। দেখেন কত সুন্দর ওয়াইড ভিউ এখানে দেখতে পাচ্ছেন, এবং এটার স্টেবিলিটি কেমন সেটা হোপফুলি দেখতে পাচ্ছেন। এবং এটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি আপনারা দেখেন। এখানে আপনি স্কাইটা দেখেন, এবং এখানে ডার্ক যে এরিয়া আছে, এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এটা কত সুন্দরভাবে এক্সপোজ করেছে। এবং এটা আমি খুব দ্রুত এখন হেঁটে যাচ্ছি, দেখেন
স্টেবিলিটি কেমন, এবং এখন যদি আমি মেইন সেন্সরে শিফট হই 200 মেগাপিক্সেলের যে মেইন সেন্সর সেটার ভিডিও কেমন দেখেন, একই রকম স্টেবিলিটি দেখা যাচ্ছে। এবং এখানে মোটামুটি একটু লো লাইটও আছে, তো সেখানে আসলে একদম প্রপার লাইট থেকে লো লাইটে এসে কীভাবে এক্সপোজার হ্যান্ডেল করে সেটা হোপফুলি দেখতে পাচ্ছেন। এবং এই সব সেন্সর দিয়ে আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত সিমলেসলি শ্যুট করতে পারবেন, এবং মেইন সেন্সর দিয়ে 8K শ্যুট করা যায়, সেটা আসলে রিলায়েবল না, এবং যে কারণে আমি আসলে ওইটা শ্যুট করে দেখাচ্ছি না আপনাদেরকে। এবং এখন যে মেইন সেন্সর আছে, আমি যদি 3x এর যে টেলিফোটো লেন্স আছে সেটাতে শিফট করি, দেখেন এইটা দিয়েও আমি খুব সুন্দর স্টেবল ফুটেজ এখানে দেখতে পাচ্ছি, এবং একই রকম কালারফুল ভিডিও এখানে দেখতে পাচ্ছি। এবং যদি আমি 10x যে লেন্সটা আছে সেটাতে শিফট হই, সেটাতে আসলে খুব বেশি স্টেবিলিটি দেখা যাচ্ছে না, তবে এখানে দেখেন কত সুন্দর টাইট ফোকাল লেন্থ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সেন্সরটা দিয়ে আমি স্ট্যাটিকভাবে ভিডিও করলে বলবো যে খুবই সুন্দর জুম ফোকাল লেন্থ আপনারা পেয়ে যাবেন। এবং এটা কিন্তু আপনাকে খুব টাইট একটা ফোকাল লেন্থ দিচ্ছে, দেখেন কত দূরের জিনিস। এখন 3x আসি, এখন 1x আসি, এবং এখন 0.6x আসি। সো এইটা দিয়ে ভিডিও করতে গেলে না আপনাকে কোনো প্রকার মানে সাবজেক্ট যত দূরেই থাকুক না কেন, কাছেই থাকুক না কেন, সেটা নিয়ে কিন্তু চিন্তা করতে হচ্ছে না, সাবজেক্ট লিটারালি আপনার কাছে চলে আসবে। দেখেন এখন 20x এর ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছেন, এবং খুব টাইট ফোকাল লেন্থ কিন্তু এখানে পাচ্ছেন। এবং এখানে কিন্তু অনেক শব্দ হচ্ছে, সো এইটা আসলে কেমন সাউন্ড ক্যাপচার করে সেটাও আপনারা দেখে ফেলতে পারবেন। এবং আমার কাছে মনে হয় 2024 সালে এসে এই ফোনটা যদি কেউ কিনেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য হোক, ছবি তোলার জন্য হোক, যে কোনো কন্ডিশনে কোনো সময় আসলে আপনাকে হতাশ করতেছে না। এইটা দিয়ে আপনি একদম সিমলেস ভিডিওর এক্সপিরিয়েন্স পাবেন, এবং ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ভিডিও, এটার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ভিডিও করার ক্যাপাবিলিটি আছে, এবং এটা কিন্তু 4K পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। সো কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু এখানে নাই। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ভিডিও করতেছে, এবং এইটা কিন্তু 2টা ফোকাল লেন্থে, অর্থাৎ 1x এবং 3x পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং এই ভাই আমাকে ধাক্কা দিয়েছে, এবং ওভারঅল এটার ভিডিও কোয়ালিটি কেমন সেটা দেখতে পাচ্ছেন। এবং আমার মনে হয় যে ভিডিও কোয়ালিটিতে এটার কোনো প্রকার কম্প্রোমাইজ আপনারা পাবেন না। তো 3x এর পোর্ট্রেটের ভিডিও দেখেন কত সুন্দর টাইট এবং সিনেম্যাটিক ভিউ এখানে পাচ্ছেন। এবং যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু একটা ড্রিম ফোন এরকম বলতে পারেন, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ডিএসএলআর মতো ভিডিও করা, এবং সাথে সাথে টাইট ফোকাল লেন্থের ভিডিও পাচ্ছেন। এবং এই ভিডিও কিন্তু যথেষ্ট স্টেবল। আপনার 1x এর যে পোর্ট্রেটের ভিডিও দেখলেন, আমার পিছনে কিন্তু জোরে এসে ওই ছেলেটা ধাক্কা দিয়েছিল, তারপরে ওখানে কিন্তু ভিডিওতে ওরকম শেক আপনারা দেখতে পাননি। সো সেই হিসেবে আমি বলতে পারি যে এটার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। 2024 সালে এসেও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কোনো জায়গায় কোনো ফোকাল লেন্থ কোনো জায়গায় আসলে আপনার কাছে এটাতে স্যাক্রিফাইস মনে হবে না। এটা হলো সেলফি ক্যামেরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 4K 60 ফ্রেমে শ্যুট করা যায় সর্বোচ্চ, অর্থাৎ সব সেন্সর দিয়ে 4K 60 ফ্রেম শ্যুট করা যায়। এবং আমি এখন সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি, সো এখানে স্টেবিলিটি কেমন সেটা অবশ্যই দেখতে পারবেন। এবং এটা যে ফোকাল লেন্থ সেটা কিন্তু যথেষ্ট ওয়াইড আছে, এবং আমার পিছনের স্কাই যদি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা এক্সপ্লোর করতে পারতেছে। সো এখানে ভিডিও কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন সেটা হোপফুলি আপনারা দেখে ফেলতে পারবেন, এবং ওভারঅল একটা আইডিয়া আপনাদের হবে যে এই S20 আলট্রা দিয়ে 2024 সালে এসে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য আসলে কেমন হবে। তো এবার আসি যে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল। দেখেন এইটাতে 5000 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এই সেম সাইজের ব্যাটারি কিন্তু S20 আলট্রাতে ছিল, এবং এইটাতে ব্যাটারি ব্যাকআপ একদম সারপ্রাইজিংলি অনেক বেটার হয়েছে। S22 আলট্রা যখন আমি ব্যবহার করি তখন ওইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে তুলনামূলকভাবে আমি স্যাটিসফাইড ছিলাম না, বাট এইটা ব্যবহার করতে যেয়ে দেখলাম যে আমি ব্যাটারি ব্যাকআপ শেষই করতে পারি না। এটা আমি হেভি ইউজ করে, মোবাইল ডাটা ইউজ করে 6 ঘন্টা 38 মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অর্থাৎ স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং তারপরে আরও বেশি পেয়েছি, সর্বোচ্চ আমি 7 ঘন্টা পর্যন্ত পেয়েছি। তো 7 ঘন্টা একটা ফোনের হেভি ইউজ করে স্ক্রিন অন টাইম পাওয়া মানে সেই ফোনটা দিয়ে আসলে আর ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয় না। আপনি 7 ঘন্টা প্রতিদিন কি হেভি ইউজ করবেন? আর আমি যে সিনারিতে ব্যবহার করেছি, ডেইলি লাইফে ইউজ করলে আমরা আরও কম ব্যবহার করি। আপনি যদি হেভি ইউজার হন তাহলে তো একদিন একদম চোখ বুজে পার হয়ে যাচ্ছে, আর যদি নর্মাল ইউজার হয়ে যান তাহলে 1.5-2 দিনও পার করে ফেলতে পারবেন। সো চার্জ নিয়ে কিন্তু কোনো প্রকার প্যারা হচ্ছে না। তারপরেও এই ফোনটাতে আপনি ওয়্যারলেস রিভার্স চার্জ, 45 ওয়াটের ফাস্ট চার্জ সবই পাচ্ছেন। সো চার্জ ফুরাই গেলে হালকা একটু চার্জ দিয়ে নিলে কিন্তু চার্জ হয়ে যাচ্ছে। সো এই সেকশনে কোনো প্রকার প্যারা নাই। তাহলে 2024 সালে এসে এই ফোনটা কারা কিনবেন? দেখেন এই মুহূর্তে যদি আপনার 80,000 টাকা বাজেট থাকে একটা প্রিয়ন ফোন কেনার জন্য, বা 90,000 টাকা বাজেট থাকে, তাহলে এই ফোনটা আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন। যদিও S24 আলট্রা এটার থেকে একটু নতুন জেনারেশন এবং একটু মাইনর পরিবর্তন সেখানে আছে, বাট এরকম আহামরি লেভেলের নয়। তবে যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি S24 আলট্রাটা কেনেন, কারণ ওইটা এইটার থেকে সামান্য একটু ডিফারেন্স থাকলে ওইটা হাতে ধরে ডেইলি লাইফে ইউজ করে বেশ একটা ইম্প্যাক্টফুল পরিবর্তন কিন্তু পাওয়া যায়। কারণ ওইটা যেটা বললাম লাইট ওয়েট হওয়ার কারণে
সারাদিন হাতে ধরে রাখলে কিন্তু অত বেশি প্যারা হবে না। সো এইটা ছাড়া আর খুব বেশি কারণ আমি দেখি না। এআই বা এই সামান্য একটু ওভারক্লকিং, একটু বেটার প্রসেসর, এইগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না। স্টিল আপনার 2024 সালে এসে বা 25 সালে এসেও যদি S23 আলট্রা আপনারা কেনেন তাহলে স্টিল এটা এনজয় করবেন এবং আরও লং টাইম ধরে এই ফোনটা এনজয় করবেন কোনো প্রকার প্যারাহীনভাবে। সো এইটাই ছিল মূলত আমার স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ফোনটা যদি স্টিল আপনারা এখন কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।